এবার বলুন। গড়গড় করে গ্লাস ভর্তি পানিটুকু খেয়ে রূপল আহত দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। বিরামহীন গলায় বলতে শুরু করলো। সেদিন আমার চাকরির ইন্টারভিউ ছিল। রাস্তায় বাইক নিয়ে বের হতে হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে আমার রিক্সার নিচে পড়ল। যদিও বাচ্চাটি তেমন কোনো ক্ষতি হয়নি, তবে হাত পায়ের অনেক অংশ কেটে ছিঁড়ে গিয়েছিল। সেদিন প্রথমবারের মতো আমি সুহাসিনীকে দেখি। আমার সুহাসিনীকে দেখি। সুহাসিনীর নামটি রূপলের মুখ থেকে উচ্চারিত হতেই রূপলের চোখ মুখ থেকে মুহূর্তেই বিষণ্ণতা ভাবটি মিইয়ে এলো। অনিন্দ এক প্রফুল্ল ভাব ছেয়ে গেল তার বিস্তীর্ণ মুখমণ্ডল জুড়ে। আকর্ষিত হয়ে নিহারিকা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপলের দিকে। আচমকাই সম্মোহিত হয়ে গেল সে রূপলের প্রতি। দু এক সেকেন্ড দম নিয়ে রূপল পুনরায় বলল, প্রথম দেখাতেই প্রচন্ড ভালো লেগে যায় আমার সুহাসিনীকে। আর সেদিন থেকে আমি সুহাসিনীকে ফলো করতে শুরু করি। তার সমস্ত ডিটেলস জোগাড় করি। জানতে পারি সে ওই এনজিওতে জব করে। বাচ্চা মেয়েটি তার বোনের মেয়ে। পরিবারে সে, তার বড় বোন, তোরা ভাই এবং বোনের মেয়ে ছাড়া অতিরিক্ত আর কেউ নেই। এরপর থেকে ফোনে, কলে, মেসেজে আমি তাকে নানানভাবে বিরক্ত করতে শুরু করি। এমনকি এনজিওতে গিয়েও তাকে উত্তপ্ত করতে শুরু করি। এনজিওর প্রতিটা সদস্য জেনে যায় আমি সুহাসিনীকে ভালোবাসি। দীর্ঘ 3 মাস তার পেছনে ঘোরার পর অবশেষে আমি তার মন পাই। তাও আবার সবিতা আর চারুলতা ম্যামের চাপে পড়ে সুহাসিনী আমার সাথে রিলেশনে যেতে বাধ্য হয়। জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলো আমি তার সাথে পার করতে শুরু করি। প্রতিদিন নিয়ম করে তার প্রেমে পড়তে শুরু করি। কি যে এক মোহমায়ায় সে আমায় জড়িয়ে রেখেছিল তা আমি বুঝতে পারিনি। সেই মায়ার নেশায় বুধ হয়ে দীর্ঘ 1 বছর কেটে যায় আমাদের সম্পর্কের। এর মধ্যে বাবার অফিসের কাজে একদিন আমি ঢাকার বাইরে যাই। ওখান থেকে কাজ শেষ করে আসতে আসতে প্রায় সপ্তাহ খানেকের মতো লেগে যায়। ঢাকায় ফিরেই আমি যখন সুহাসিনীর সাথে দেখা করতে যাই, তখনই জানতে পারি আমার সুহাসিনী। বলেই থেমে গেল রূপল। চোখ থেকে তার আগুনের ফুলকি বের হচ্ছিল। শরীর থেকে অকাতরে ঘাম ঝরছিল। কেমন যেন অস্থির অস্থির করছিল। রূপলের এই ভয়ঙ্কর রূপ দেখে নিহারিকা কেমন ঘাবড়ে উঠল। শুকনো ঢোক গিলে বলল, এরপর কি হয়েছিল মিস্টার রূপল? শ্বাসরুদ্ধকর গলায় রূপল বলল, এসে শুনে আমার সুহাসিনী হসপিটালে ভর্তি। সিলিন্ডার ব্লাস্ট হয়ে তার সমস্ত শরীর পুড়ে গেছে। আর সেজন্যই বিগত 2 দিন ধরে আমি তাকে ফোনে পাচ্ছিলাম না। পাগলের মতো আমি দৌড়ে গেলাম হসপিটালে। গিয়েও কোনো লাভ হয়নি এতে। সুহাসিনী তার পরিবারের সবাইকে বলে দিয়েছিল আমাকে যেন তারা কেবিনে ঢুকতে না দেয়। আমি কিছুতেই পারছিলাম না আমার সুহাসিনীর সাথে দেখা করতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তার সাথে একটিবার দেখা করার জন্য, কিন্তু কেউ আমাকে সেই সুযোগটি করে দেয়নি। সেদিন থেকে আজ অব্দি মোটামুটি 6 মাস হয়ে গেল সুহাসিনীর সাথে আমার দেখা হয় না, কথা হয় না। ঠিক বোঝাতে পারবো না আমার ভেতরের অবস্থাটা, যার জন্য একটা দিন কথা না বললে সেই দিনটাই আমার খারাপ যেত। যাকে দিনের একটা বার চোখের দেখা না দেখলে আমার ঘুম হতো না, সেই মানুষটাকে ছেড়ে আমি 6টা মাস কাটিয়ে দিয়েছি। এবার বুঝুন আমি ভেতর থেকে কতটা নিষ্প্রাণ হয়ে গেছি। সবকিছু শুনে থ হয়ে গেল নিহারিকা। বিস্ফোরিত দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। চমকিত গলায় প্রশ্ন ছুড়ল, আগুন লেগেছিল কিভাবে? সুহাসিনী এখনো স্পষ্ট ভাবে আমাকে কিছু জানায়নি। তার সাথে তো আমার কথাই হয়নি। তবে যতটুকু আজ করতে পারছি, এই ষড়যন্ত্রের পেছনে সাফওয়ান ভাইয়ের হাত আছে। সুহাসিনীর দুলা ভাই। সাফওয়ান ভাই তাহলে সুহাসিনীর দুলা ভাই? সেই জেদ ধরেই সাফওয়ান আমার বোনের নামে কলঙ্ক ছড়াতে চেয়েছিল, আমাকে এবং আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল। তাহলে তো যত দ্রুত সম্ভব সাফওয়ান ভাইয়ার বিরুদ্ধে আপনার স্টেপ নেওয়া উচিত। সমস্যাটা তো সেখানেই। সুহাসিনী কিছুতেই মুখ খুলতে চাইছে না। আগুনটা সেদিন কিভাবে ধরেছিল তার কিছুই ক্লিয়ারলি বলছে না। যে ভিকটিম, তার স্টেটমেন্ট ছাড়া তো কিছুই করা যাচ্ছে না। কিন্তু কেন? দোষীকে আড়াল করে সুহাসিনীর কি লাভ হচ্ছে? তার কি কোনো দুর্বল জায়গা আছে? আই থিংক হৃদিকে নিয়ে কোনো ইস্যু আছে। সত্যটা জানার জন্য হলেও সুহাসিনীর মুখোমুখি আমাকে হতে হবে। ওকে, এখানে আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? আমি চাই আপনি সুহাসিনীর সাথে দেখা করুন, তার সাথে কথা বলুন, তার সাথে মিশুন। তবে সেটা আমার পরিচিত হিসেবে নয়, বরং তার শুভাকাঙ্ক্ষী হিসেবে। কিছু সময় ভেবে সুহাসিনী রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, কিন্তু সে কি আমার সাথে মিশতে চাইবে, দেখা করতে চাইবে আমার সাথে? কাতর গলায় রূপল বলল, চেষ্টা করে তো দেখুন। রূপলের আবদার ফেলতে পারল না নিহারিকা।
দীর্ঘশ্বাস ফেলে সে রূপলের ভরার চোখে তাকিয়ে বলল, কাল দেখা করি। আজ সম্ভব না, তাই না? রাত হয়ে গেল তো, তাছাড়া আমারও তো প্রিপারেশন লাগবে তার সাথে দেখা করার, কথা বলার। কিভাবে কথা বললে সে আমার সাথে ফ্রি হবে সে বিষয়ে একটু ভাবতে হবে। আজ তাহলে উঠি। নাস্তা করে যান, না হয় আম্মু কষ্ট পাবে। পানি খেলাম তো, খালি মুখে গেলে আন্টি কষ্ট পেতেন। বলেই রূপল বসা থেকে উঠে দাঁড়ালো। হন হনিয়ে নিহারিকাদের বাড়ি থেকে প্রস্থান নিল। ব্যালকনিতে দাঁড়িয়ে নিহারিকা পেছন থেকে রূপলকে দেখছিল। কেমন যেন ভবঘুরে টাইপ লোকটা, ছেঁড়া পাঞ্জাবি পরে এখনো ঘুরে বেড়াচ্ছে, নিচের দিকে কোনো খেয়ালই নেই। এমন উদাসীন লোকেদের দেখলে নিহারিকার মায়াই হয়। তাদের ভিতরে জমতে থাকা কষ্টগুলো সে উপলব্ধি করতে পারে, কারণ একটা সময় সেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। রূপল রাস্তায় উঠে যেতেই নিহারিকা তাদের ড্রয়িং রুমে চলে গেল। সকাল থেকে অভুক্ত সে, এখনই কিছু না খেলে সে অসুস্থ হয়ে পড়বে। রাস্তায় উঠে বাইক স্টার্ট করে রূপল অনেকখানি পথ যেতেই খেয়াল করলো পেছন থেকে একটা বাইক তাকে ফলো করছে। বিষয়টা বুঝতে পেরে রূপল হুট করে বাইকটা থামিয়ে দিল। অমনি মুহূর্তের মধ্যেই পেছন থেকে বাইকটি এসে রূপলের বাঁ হাতের ঠিক কবজিতে একটা পোঁচ মেরে চলে গেল। যদিও পোঁচটা তার হাতে তেমন ক্ষয়ক্ষতি করেনি, তবে পাঞ্জাবিটা প্রায় ছিঁড়ে গেল। পাঞ্জাবির উপর দিয়ে পোঁচটা গেল। বিক্ষুব্ধ হয়ে উঠল রূপল। শস্য বেগে ছুটতে থাকা বাইকটিকে উদ্দেশ্য করে বলল, এই দাঁড়া, কে তোরা? বলেই রূপল তার বাইকে উঠে গেল। তাকে আক্রমণ করা বাইকটিকে ফলো করতে লাগলো। কিছু দূর যেতেই বাইকটি হঠাৎ থেমে গেল। সুযোগ বুঝে রূপল তার বাইকটিকে ঘুরিয়ে ওই বাইকটির সামনে গিয়ে থামালো। বাইক থেকে নেমে সে ছেলে দুটিকে দেখে অবাক হয়ে গেল। সচকিত গলায় বলল, এই তোরা এখানে? তোরা আমাকে অ্যাটাক করেছিলি? হাতে নাতে ধরা খেয়ে অমনি ছেলে দুটি মাথা নুইয়ে নিল। ভয়ে কাঁপাকাঁপি ছুড়ে দিল। পালানোর রাস্তা বন্ধ হয়ে গেল। বিক্ষুব্ধ হয়ে রূপল সামনের ছেলেটির দিকে এগিয়ে এলো। ঝাঝালো গলায় বলল, এই শাফকাত, বল তোরা আমাকে অ্যাটাক করেছিলি কেন? অমনি শাফকাতের পাশের ছেলেটি প্রাণপণে দৌড়ে জায়গা থেকে পালালো। প্রাণ বাঁচানোর তাগিদে পিছু ফিরে আর তাকানোর প্রয়োজন বোধ করল না। আটকে গেল শাফকাত। ঘাটটা তেড়া করে সে জায়গায় দাঁড়িয়ে রইল। একরোখা গলায় পাল্টা রূপলের দিকে প্রশ্ন তুলে বলল, আপনার থেকে এটা আশা করিনি ভাই। আপনাদের ব্রেকআপের তো 6 মাসও হলো না, এর মধ্যে আপনি... এতটুকু বলেই থেমে গেল শাফকাত। কৌতূহলী হয়ে রূপল ভ্রুযুগল কুঁচকে খরতর গলায় প্রশ্ন ছুড়ল, এর মধ্যেই আমি কি করলাম? কথা পেটে রাখিস কেন? পুরো কথা শেষ কর। ভীতিহীন গলায় শাফকাত বলল, এর মধ্যে আপনি অন্য মেয়ের পিছে ছুটতে শুরু করেছেন? অন্য মেয়েটাকে? যার বাড়ি থেকে মাত্র বের হলেন? কে সে? ভেবে দেখুন। নিহারিকা। আচমকা হাত জোর করে শাফকাত রাগী গলায় রূপলকে বলল, ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, প্লিজ নিহারিকার দিকে হাত বাড়াবেন না। আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, আশা করি আপনি আমার কথা গুরুত্ব দেবেন। শিথিল হয়ে এলো রূপল। নাক টেনে ভাবশূন্য গলায় প্রশ্ন ছুড়ল, কেন? নিহারিকাকে তুই ভালোবাসিস? নিবিড় দৃষ্টিতে শাফকাত চোখ তুলে রূপলের দিকে তাকালো। নিশ্চল গলায় বলল, অনেক ভালোবাসি ভাই, প্লিজ তার দিকে তাকাবেন। আর একটা রিকোয়েস্ট, নিহারিকা যেন এই ব্যাপারে কিছু না জানে। আশা করি আপনি এই সিক্রেটটা কারো কাছে শেয়ার করবেন না। প্রত্যুত্তরে শূন্য গলায় রূপল বলল, বাড়ি যা। যদি আমাকে চিনতে ভুল না করিস তাহলে বলবো তুই নিশ্চিন্তে থাক। এসব কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই। একটু আগে বললি না ব্রেকআপের 6 মাস যেতে না যেতেই আমি অন্য মেয়ের প্রেমে পড়েছি? বিষয়টা সম্পূর্ণ ভুল। আমাদের তো এখনো ব্রেকআপই হয়নি। আর অন্য কারো প্রেমে পড়া তো দূর, উল্টো এটা ভেবে খুশি হওয়া যে কিছুদিন বাদে আমাদের বিয়ে, আমার আর সুহাসিনীর। বলেই রূপল বাইকে উঠে গেল। শো বেগে বাইক ছেড়ে দিল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে শাফকাত স্বস্তির শ্বাস ফেলল। বুকে হাত রেখে বলল, ফাইনালি নিশ্চিত হলাম। আমার ভালোবাসাকে শুধু আমি ছাড়া পৃথিবীর আর অন্য কাউকে ভালোবাসতে দিব না। যদি আমি তাকে না পাই তবে পৃথিবীর অন্য কাউকেও আমি তাকে পেতে দেব না। ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে রূপল বাড়ি ফিরে তার রুমে ঢুকলো। রুমের পাখা ছেড়ে ধপ করে বিছানার উপর বসতেই নাজনীন বেগম দ্রুত পায়ে হেঁটে রূপলের রুমে ঢুকলেন। রাগী ভাব নিয়ে তিনি রূপলের মুখোমুখি দাঁড়ালেন। কঠোর গলায় প্রশ্ন ছুড়লেন, কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে?
গম্ভীর গলায় রূপল বিছানার উপরে দুহাতে ড্যাশ দিয়ে বসে পড়ল। আশেপাশেই ছিলাম। এভাবে আর কতদিন? যতদিন বেঁচে আছি। নিজের দিকে একটু তাকিয়েছিস? দিনকে দিন কি অবস্থা হচ্ছে তোর? কতটা অ্যাবনর্মাল হয়ে গেছিস তুই। ওসব দেখার সময় নেই। আমার মনই তো ভালো নেই মা। শরীরে ভালো বুঝে কি হবে? শরীরের তুলনায় মনকে বেশি প্রশ্রয় দিলে এমন হবেই। এখনো সময় আছে, নিজেকে সামলে নে। পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ কি জানো মা? কি? নিজেকে সামলানো। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোকে আর একা থাকতে দিচ্ছি না আমি। তোর খালাম্মা তোর জন্য একটা মেয়ে দেখেছে। পিয়াসা পুরোপুরি সুস্থ হলেই আমরা তাকে দেখতে যাব। তোর কোনো বারণ শুনবো না এবার। অমনি হিংস্র হয়ে উঠল রূপল। বসা থেকে চটপট দাঁড়িয়ে উঠে সে তার গায়ে থাকা পাঞ্জাবিটা টেনে টুনে ছিঁড়ে ফেলল। উগ্র মেজাজ নিয়ে চিৎকার করে বলল, তোমাকে বারবার বারণ করেছি না আমার সামনে বারবার বিয়ের কথা না নিতে? কেন শুনো না তুমি আমার কথা? কেন এভাবে আমাকে মানসিকভাবে টর্চার করো? এসব করে কি পাও তুমি? ইচ্ছা করে বারবার দুর্বল জায়গাতে আঘাত করো। বিয়ে যদি করতেই হয় তবে আমি সুহাসিনীকেই বিয়ে করব, তাকে ছাড়া আর কাউকে নয়। তোমার মুখ থেকে আর কোনো কথা আমি শুনতে চাইছি না। বের হয়ে যাও আমার রুম থেকে। ছেলের ব্যবহারে হতবাক হয়ে গেলেন নাজনীন বেগম। মুখ চেপে কেঁদে তিনি নিরাশ গলায় বললেন, আমি দুঃস্বপ্নেও ভাবিনি আমার ছেলে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারবে। শুধুমাত্র বাইরের একটা মেয়ের জন্য তার মায়ের সাথে এভাবে গলা উঁচিয়ে কথা বলবে। কাঁদতে কাঁদতে নাজনীন বেগম রূপলের রুম থেকে বের হয়ে গেলেন। হিতাহিত জ্ঞান হারিয়ে রূপল মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। ছেঁড়া পাঞ্জাবিটা গা থেকে খুলে সে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। এই মুহূর্তে তার ঘুমটা অধিক জরুরি। পরিপূর্ণ ঘুম হলে তবেই তার মাথা ঠিক হবে, সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সকাল 10টা থেকেই নিহারিকা রেডি হয়ে অপেক্ষা করছে রূপলের জন্য। আজ সুহাসিনীর সাথে দেখা করার কথা তার, তবে রূপলের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। রেডি হয়ে খামোখা বসে থাকাটা নিহারিকার মোটেও পছন্দ না। তাই সে সোজা রিক্সা করে রূপলদের বাড়িতে চলে এলো। নিহারিকাকে পেয়ে রূপলের মা চাচিরা খুশি হয়ে গেল। যত্ন আত্তি করে তারা ভরা পেটেও তাকে খাওয়াতে লাগলো। সব শেষে সবার দৃষ্টি এড়িয়ে নিহারিকা দৌড়ে গেল রূপলের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে রূপলকে ঘুম থেকে উঠালো। ঘুমে ঢুলু ঢুলু শরীরে রূপল রুমের দরজা খুলতেই নিহারিকা উল্টো পাশে ফিরে গেল। উন্মুক্ত শরীরে রূপল রুমের দরজা খুলেছিল। ঘুমের ঘোরে রূপল আচ্ছন্ন গলায় নিহারিকাকে বলল, আপনি এখানে? উল্টো পাশ ফিরেই নিহারিকা বলল, আজ আমাদের সুহাসিনীর সাথে দেখা করার কথা ছিল। মুহূর্তেই রূপলের ঘুমটুম সব উবে গেল। তৎপর হয়ে উঠে সে দ্রুত গলায় বলল, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। নিহারিকাকে দাঁড় করিয়ে রেখে রূপল প্রায় 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অভুক্ত রূপলকে বাড়ির কেউ খাওয়াতে পারল না। নিহারিকাকে সাথে নিয়ে সে সোজা এনজিওর সামনে চলে এলো। রূপলকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে নিহারিকা দারোয়ানের পারমিশন নিয়ে গেটের ভিতরে ঢুকলো। রূপলের বিবরণ অনুযায়ী সে ঠিকঠাক ভাবেই সুহাসিনীর রুমের সামনে এসে দাঁড়ালো। বুকে দম নিয়ে এসে রুমের দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। অমনি রুমের ভিতর থেকে মেয়েলি গলার মিষ্টি স্বর ভেসে এলো, বলল, কে? দ্রুত হেঁটে নিহারিকা রুমের ভিতর ঢুকে পড়ল। সুহাসিনীর বেডের মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপানো গলায় বলল, আপু, আমি নিহারিকা। মনে আছে আমার কথা আপনার? শরীরের ব্যথা নিয়ে সুহাসিনী কাতর গলায় বলল, না তো, কোন নিহারিকা? আরে ওই যে একদিন আমাকে হেল্প করেছিলেন, কয়েকটা গুন্ডা ছেলের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন। গভীর চিন্তায় ডুব দিল সুহাসিনী। অতীব মনোযোগের সহিত সে অতীত ঘাঁটতে লাগলো। তার স্মৃতি ধারণ ক্ষমতায় যতটুকুনি স্মরণে আছে, সে এর আগে কখনো নিহারিকাকে দেখেনি, না কখনো কোনো গুন্ডা ছেলেদের হাত থেকে তাকে বাঁচিয়েছে। মাথায় হৈহট্টগোল লেগে গেল সুহাসিনীর। এদিকে নিহারিকার কথাও সে ফেলতে পারছে না। কি এক মহা জ্বালা। চোখে ছলছল জল নিয়ে নিহারিকা কেবল অসুস্থ সুহাসিনীকে দেখছে। পুরো দেহ তার সাদা চাদরে ঢাকা। ছবিতে দেখা সুহাসিনীর সাথে বাস্তবে দেখা সুহাসিনীর কোনো মিলই খুঁজে পাচ্ছে না সে। মোলায়েম দেখতে চকচকে ফর্সা ত্বকটা এখন কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। শরীরের সাথে সাথে মুখের কিছু কিছু অংশও কুচকে গেছে। নিহারিকার মানতে বড্ড কষ্ট হচ্ছে যে এটাই সুহাসিনী।
বাইরের একটা থার্ড পার্সন হয়ে সুহাসিনীর জন্যে তার এতটা কষ্ট হচ্ছে না জানি রূপল আর সুহাসিনীর পরিবারের তার জন্যে কতটা কষ্ট হচ্ছে। মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে সুহাসিনী এখনো চেষ্টা করছে নিহারিকাকে মনে করার, তবে কিছুতেই যেন কিছু মনে পড়ছে না তার। সুহাসিনীর এই ধরাশয়ী অবস্থা দেখে নিহারিকা গলা ঝাঁকালো। কয়েক দফা দীর্ঘশ্বাস ফেলে সে নিজেকে সামলে নিল। সুহাসিনীর দিকে খানিক এগিয়ে এসে ধীর গলায় বলল, থাক না আপু, মাথায় এত প্রেশার দিতে হবে না। এই ঘটনাটা আরো কয়েক বছর আগে ঘটেছে, তো তাই হয়তো কোনোভাবে এই ঘটনাটা আপনার মাথা থেকে বের হয়ে গেছে। তবে কি জানেন, আপনাকে আমার এখনো মনে আছে। অনেক কষ্টে আপনার ঠিকানাটা জোগাড় করে আপনার সাথে দেখা করতে আসা। আপনি যদি আমার সাথে একটু কথা বলতেন আমার খুব ভালো লাগতো। সুহাসিনী তার নিছক ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এলো। ছোট ছোট চোখে সে নিহারিকার দিকে তাকালো। মিহি গলায় বলল, দেখছই তো আমি কতটা অসুস্থ। কথা বলতে বড্ড বেগ পেতে হয় আমার, তবু আমি চেষ্টা করব তোমার ভালো লাগাকে প্রাধান্য দেওয়ার। অমনি নিহারিকা বেশ কৌতূহল নিয়ে সুহাসিনীর দিকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা আপু, আপনি এত অসুস্থ হলেন কিভাবে? কে করেছে আপনার এই অবস্থা? নিহারিকার কঠিন প্রশ্নে হিমশিম খেয়ে গেল সুহাসিনী। আমতা আমতা গলায় সে প্রসঙ্গ পাল্টাতে বলল, আমি কিন্তু এখনো তোমাকে চিনতে পারিনি। তোমার আসল পরিচয়টা বলবে প্লিজ, নাকি কেউ তোমাকে পাঠিয়েছে? আর এক মুহূর্ত দেরি না করে সুহাসিনীর সন্দেহ আটকাতে নিহারিকা বেডের পাশে চেয়ার টেনে বসল। সুহাসিনীর ডান হাতটা মোলায়েম ভাবে ধরে সে জোরপূর্বক হেসে বলল, আরে না না আপু, আমাকে আবার কে পাঠাবে? আমি সত্যিই নিজ থেকে আপনাকে দেখতে এসেছি। জানেন কত খুঁজেছি আপনাকে, শুধু আপনাকে একটিবার থ্যাঙ্কস বলার জন্য। তাছাড়া আপনি এত ভয় পাচ্ছেন কেন আপু? আপনার কি এমন কোনো শত্রু আছে যাকে আপনি ভয় পাচ্ছেন? ভাবছেন সে আপনার ক্ষতি করার জন্য আমাকে পাঠিয়েছে? মুহূর্তেই সুহাসিনী বেশ ঘাবড়ে ওঠা গলায় বলল, না না, আমার কোনো শত্রু নেই, তবে তোমাকে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে। প্লিজ ডোন্ট মাইন্ড। গম্ভীর মুখভঙ্গি নিয়ে নিহারিকা বলল। তাহলে কি আমি চলে যাব আপু? নিহারিকার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে সুহাসিনী কেমন যেন গলে গেল। না চাইতেও সে আদুরে গলায় বলল, আচ্ছা থাকো, তবে আমার পার্সোনাল বিষয় নিয়ে কিছু জানতে চেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আপনার সেই বোনের মেয়েটা কোথায় আপু? কি যেন নাম ছিল তার? রিদি? হ্যাঁ রিদি। কেমন আছে সে? ভালো আছে, আমার দুনিয়া সে। তোমার তো একটা বয়ফ্রেন্ড ছিল তাই না? সে এখন কোথায়? অমনি হাসি খুশি মুখখানি চুপসে গেল সুহাসিনীর। বিষণ্ণতার কালো মেঘ ছেয়ে গেল দু চোখে। দৃষ্টি নামিয়ে সে ভরাট গলায় বলল, তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস না করলেই আমি খুশি হব। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপু। আজ তবে উঠি? তুমি কি রাগ করলে? না আপু, আসলে আমার একটু তাড়া আছে। কাল ঠিক এই সময়ে আবার আসবো, কেমন? সুহাসিনীর থেকে বিদায় নিয়ে নিহারিকা এনজিও থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় সুহাসিনীর মাথায় অনেক প্রশ্ন ফিরিয়ে দিয়ে গেল নিহারিকা। যে তার বঞ্চি এবং রূপল সম্পর্কেও সব জানে, তার সাথে কি এতই ক্লোজ ছিল সুহাসিনী? তার সব ব্যক্তিগত ব্যাপারও মেয়েটিকে জানিয়েছিল। নিহারিকার উদ্দেশ্যই যেন ছিল সুহাসিনীকে তার প্রতি কৌতূহলী করে তোলা, তাকে জানার আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে তোলা। তবেই তো নিহারিকা পারবে সুহাসিনীর মনের ভিতরে ঢুকতে, লুকিয়ে রাখা সব রহস্যকে টেনে বের করতে। গেটের বাইরে বের হতে অমনি রূপল ছুটে এলো নিহারিকার দিকে। উদ্বেগী গলায় প্রশ্ন ছুড়ল, কি বললো সে? আমার সাথে দেখা করতে রাজি? এই বিষয়ে এখনো কথা বলিনি। তাহলে তোমাকে পাঠিয়েছিলাম কেন? একদিনের পরিচয়ে তো সব কথা বলা যায় না, সময় দিতে হয়। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আর কত সময় লাগবে তোমার? কি আশ্চর্য, আপনি বুঝতে চাইছেন না কেন? একটা মেয়ে এত সহজেই কি পারে কারোর সাথে এতটা ফ্রি হতে? তাছাড়া আমি যতটুকু বুঝতে পেরেছি, সুহাসিনী আপনার বিষয়টা এড়িয়ে চলতে চায়, খোলাসা ভাবে কিছু করতে চায় না। তাই আমিও তেমন ফোর্স করিনি। আমরা যখন একটু ফ্রি হব তখন সুহাসিনী নিজ থেকেই আপনার ব্যাপারে সব খুলে বলবে, সেই বিশ্বাস আমার আছে। তাহলে কত সময় লাগবে তোমার? তা তো বলতে পারছি না। তোমার কাছে হেল্প চাওয়াটাই আমার ভুল হয়েছে। বলেই রূপল তিরিক্ষিপূর্ণ মেজাজ নিয়ে জায়গা থেকে প্রস্থান নিল।
নিহারিকাকে একা ফেলে রেখে সে বাইক নিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। রূপলের উগ্রতায় নিহারিকা বড্ড কষ্ট পেল। মন খারাপ করে সে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘড়িতে তখন রাত 9টা। নিহারিকা পড়ার টেবিলে বসে গল্পের বই পড়ছিল। অমনি সে তার রুমে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেল। ঝট করে নিহারিকা পিছু ঘুরে তাকালো। বিধ্বস্ত অবস্থায় রূপলকে দেখা মাত্রই সে আতকে উঠল। ক্লান্ত অবসন্ন অগুছালো রূপল যেন শক্তির অভাবে ঢুলে ঢুলে পড়ছিল। ছুটে এসে নিহারিকা রূপলের মুখোমুখি দাঁড়ালো। তড়িৎ বেগে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আপনার? এমন নিস্তেজ দেখাচ্ছে কেন আপনাকে? নাক টেনে রূপল মাথা নুইয়ে নিল। প্রত্যুত্তরে নিহারিকাকে বলল, সরি। সরি ফর হোয়াই? সকালে ব্যবহারের জন্য। সারা দিন পার হয়ে এখন আপনার মনে হলো আমাকে সরি বলা উচিত? আসলে আমার মাথাটাই ঠিক নেই, কি করছি না করছি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে আমি আর পারছি না সুহাসিনীকে ছাড়া থাকতে। দম বন্ধ হয়ে আসছে আমার। তপ্ত শ্বাস ফেলল নিহারিকা। শান্ত গলায় রূপলকে বলল, আপনি এত ভেঙে পড়ছেন কেন রূপল? সুহাসিনী যদি আপনার ভাগ্যে থাকে তো যে কোনো পরিস্থিতিতেই সে আপনার হবে। স্বয়ং সুহাসিনীও এই সম্পর্কটাকে ভাঙতে পারবে না। ধৈর্যে আর কুলাচ্ছে না, কি করব বলুন? মাথা ঠান্ডা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা থাকুন, আমি যাই। নিহারিকাকে কিছু বলার সুযোগ না দিয়েই রূপল বাড়ি থেকে প্রস্থান নিল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা অস্থির শ্বাস ফেলে পড়ল। কি অদ্ভুত মানুষ, দুদণ্ডের জন্য এক জায়গায় থাকে না, অথচ এক নারীর ভালোবাসায় আসক্ত হয়ে গোটা জীবনটাকেই থামিয়ে রেখেছে। এর মধ্যেই নিহারিকার ফোন বেজে উঠল। তড়িঘড়ি করে নিহারিকা কলটি তুলতেই ওই পাশ থেকে নাজনীন বেগম নিহারিকাকে বললেন, নিহা, আমি তোমার আন্টি বলছিলাম। রূপল কি তোমাদের বাসায় এসেছে? এসেছিল আন্টি, এখন আবার চলে গেছে। আমার একটা হেল্প করতে পারবে মা? কি হেল্প আন্টি? রূপলের জন্য একটা মেয়ে দেখেছিলাম, কিন্তু রূপল কিছুতেই মেয়েটার সাথে দেখা করতে চাইছে না। তুমি কি পারবে তাকে একটু রাজি করাতে? এখন যেহেতু তোমার সাথে রূপলের ভালো সম্পর্ক, তাই তোমার কাছে প্রস্তাবটা রাখা। হতবাক হয়ে গেল নিহারিকা। অধীর গলায় প্রশ্ন বলল, আন্টি, আপনি কি সুহাসিনীর ব্যাপারে কিছু জানেন না? ও, তুমিও সব জেনে গেছো? আন্টি প্লিজ এমনটা করবেন না, দুজন ভালোবাসার মানুষকে এভাবে আলাদা করবেন না। আমি আমার ছেলেকে সুখী দেখতে চাই, আর কিছু না। তুমি আমার হেল্প করতে পারবে কিনা বলো। মহা ঝঞ্ঝাটে ভেসে গেল নিহারিকা। ভেবে কুল কিনারা পাচ্ছিল না এই প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে বের হবে সে। কোন দিকে যাওয়া উচিত তার। মুহূর্ত কয়েক পর ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে নিহারিকা স্পষ্ট গলায় বলল, আন্টি, আমি এই ব্যাপারে আপনার সাথে সরাসরি কথা বলবো। সরি টু সে, এই মুহূর্তে আমার আপনাকে কিছু বলতে পারছি না। বলেই নিহারিকা ঝট করে কলটি কেটে দিল। ফোনের ওই প্রান্তে থাকা নাজনীন বেগম নিহারিকার ব্যবহারে বেশ অবাক হলেন, পাশাপাশি অসন্তোষও প্রকাশ করলেন। রুড়ো গলায় বললেন, এ কেমন ব্যবহার তার? মুখের উপর এভাবে কলটা কেটে দিল, সহবত কি জানা নেই তার? ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে নিহারিকা চিন্তিত হয়ে মাথার চুলগুলো টেনে ধরল। সারা ঘর জুড়ে পায়চারি করে সে উপায় খুঁজতে লাগলো। কিছুতেই যেন কোনো উপায় তার ছোট্ট মাথায় কাজ করছিল না। এরই মধ্যে পুনরায় নিহারিকার ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে নিহারিকা ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো অচেনা নাম্বার থেকে ফোন। পরিচিত কেউ হবে সেই ভেবে নিহারিকা ফোনটি তুলতেই ওই পাশ থেকে অপরিচিত পুরুষালী গলার স্বর ভেসে এলো। কর্কশ গলায় ছেলেটিকে বলল, রূপলের সাথে খুব ভাব হয়েছে তোর, তাই না? প্রেম চলছে তার সাথে? অবিলম্বেই ছেলেটির গলার স্বর ধরতে পেরে নিহারিকা রাগে গিজগিজিয়ে উঠল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে উঁচু গলায় বলল, এত বড় সাহস আপনার? আপনি আমার নাম্বারে কল করে আমার সাথে খারাপ ব্যবহার করছেন? কিছু বলছি না বলে ভেবেছেন যা ইচ্ছা তা করে পার পেয়ে যাবেন? এতই সহজ সব? দেমাগ কমে না, তাই না? এত বড় একটা ছ্যাঁকা কেউ দেমাগ কমেনি তোর? এই ভাঙাচুরা চেহারা নেই তোর এত দেমাগ? আর দেখতে যদি একটু উঁচু লম্বা সুন্দরী হতি তাহলে তো তোর পা মাটিতেই পড়তো না। দেশের প্রধানমন্ত্রীর মতো ভাব নিয়ে চলতি। আমার মুখে মুখে তর্ক করা, তাই না? দেখে নিব তোকে আমি। বলেই কলটি কেটে দিল শাফকাত। রাগে সে নিজেই নিজের গায়ে আঘাত করতে লাগলো, গালে চড় থাপ্পড় ঘুষি মারতে লাগলো। অতিরিক্ত চাওয়া মানুষকে হিংস্র করে তোলে, প্রতিহিংসায় মাতিয়ে তোলে।
তখন যেন মানুষ বিবেক বিবেচনা বোধ সব হারিয়ে ফেলে। এদিকে নিহারিকা তব্দা হয়ে একই জায়গায় ঠাই দাঁড়িয়ে রইল। কান থেকে ফোনটাও নামানোর সুবোধ পাচ্ছিল না সে। চোখ থেকে কেবল টলটলিয়ে জল গড়াচ্ছিল। তাকে মোটামুটি সব জায়গাতেই গায়ের রং এবং উচ্চতার জন্য অপমানিত হতে হয়। যদিও গায়ে এসব সয়ে গেছে তার, তবে মাঝে মাঝে শোক সামলানো যায় না, কাতর হতে হয়। নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হয়। কাঁদতে কাঁদতে নিহারিকা বিছানার উপর বসে পড়ল। নিজের কুৎসিত চেহারা নিয়ে নানান খারাপ চিন্তা ভাবনা করতে লাগলো। এক পর্যায়ে সে মুখ হাত রেখে হাউমাউ করে কেঁদে পড়ল। কেন আমাকে দেখতে এতটা কালো আর বেটে বানালে আল্লাহ? কেন একটু সুন্দর করে আমাকে তৈরি করলে না? কেন প্রতি পদে পদে আমাকে হেনস্থা হতে হয়? লোকজন কেন আমাকে অপমান করতে ছাড়ে না? কান্নাকাটির মাঝে নিহারিকার ফোনটি পুনরায় বেজে উঠল। সেদিকে মনোযোগ নেই নিহারিকার, অঝরে কান্নায় ব্যস্ত সে। পরপর 10 থেকে 12 বার কলটি অনবরত বেজে যাওয়ার পর নিহারিকা শেষের বার বাধ্য হয়ে কলটি তুলল। অমনি রূপল ওই পাশ থেকে তিরিক্ষিপূর্ণ গলায় বলল, কোথায় থাকেন আপনি? কতবার কল করেছি, দেখেননি আপনি? প্রত্যুত্তরে মৌন রইল নিহারিকা। কেবল মাথা নইয়ে হেঁচকি তুলতে লাগলো। নিহারিকার হেঁচকির আওয়াজ শোনা মাত্রই রূপল নরম হয়ে এলো। ভাবলো তার হুমকি ধুমকির কারণে হয়তো নিহারিকা কেঁদে ফেলেছে। রাগ শান্ত করে রূপল নম্র স্বরে বলল, কোথায় ছিলেন আপনি? কতগুলো কল দিলাম, দেখেননি? নিহারিকা ভেজা গলায় বলল, দেখছি। দেখলে কলগুলো তুলেননি কেন? মন চাইনি। মন চাইনি মানে? কেন ফোন করেছেন বলুন? কাল পিয়াসাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, এটা জানানোর জন্যই কল করেছিলাম। ভাইয়া তো হসপিটালেই আছে, প্রয়োজনে আমিও কাল যাব, ভাবিকে এই বাড়িতে নিয়ে আসব। না, পিয়াসা আমাদের বাড়িতে উঠবে। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি পিয়াসা আমাদের কাছেই থাকবে। ভাইয়া যদি কোনো আপত্তি না করে তাহলে আমাদেরও এখানে কোনো আপত্তি নেই। কাল কখন যাবেন এনজিওতে? বলতে পারছি না, মন ভালো থাকলে যাব। মন ভালো থাকলে যাব মানে? ভুলে যাবেন না আপনি একটা দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন না করা অবধি আপনি এইভাবে পাল্টি খেতে পারেন না। মাথায় কেন যেন জেদ চেপে বসল নিহারিকার। অস্বাভাবিকভাবে রেগে উঠে সে চেঁচিয়ে বলল, কি পেয়েছেনটা কি আপনারা আমাকে? হ্যাঁ, যেভাবে পারছেন আপনাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছেন। দেখতে বিশ্রী আর বেটে বলে কি আমার কোনো দাম নেই? যে যেভাবে পারবে সেভাবে ইউজ করতে পারবে আমাকে। অঝরে কেঁদে নিহারিকা কলটি কেটে দিল। তাজ্জব বনে গেল রূপল। অবাক হয়ে সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভ্রু কুঁচকে পড়ল। কি হলো ব্যাপারটা? কিসের সাথে কি মেলালো এই মেয়ে? মাথার তার ছিঁড়ে গেছে নাকি তার? আমি কখন তাকে বিশ্রী আর বেটে বললাম? আমি তো ভুলেও তাকে নিয়ে এসব ভাবিনি। রাতটা কোনো রকমে পার হতেই রূপল পরদিন সকালে নিহারিকাদের বাড়িতে এলো। সরাসরি নিহারিকার রুমে ঢুকে গেল সে। সকালে নাস্তা খেয়ে নিহারিকা মাত্রই তার রুমে ঢুকেছিল। এরই মধ্যে হঠাৎ রূপলের আগমন। সারা রাত বালিশ ভিজিয়ে কান্নার দরুন নিহারিকার চোখ মুখ বেশ ফুলে ফেপেছিল। রূপলের মুখোমুখি হতেই সে মুখটা নিচু করে নিল। রূপলকেই অসময়ে তার রুমে দেখে নিহারিকা অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, আপনি এখানে? আপনি কি কেঁদেছেন? কই না তো। আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? তাহলে কাল হঠাৎ আমাকে ঝাড়ি দিলেন কেন? আপনার কাছে হেল্প চাওয়াটা কি আমার ভুল হয়েছে? কাল যা হয়েছে ভুলে যান, আমিও ভুলে গেছি। না, কিভাবে ভুলবো? এভাবে হুটহাট রেগে গেলে আমি আপনার উপরে ট্রাস্ট রাখবো কিভাবে? এখন বলবেন এক কথা, কিছুক্ষণ পরে বলবেন আরেক কথা। এমন দুমুখ মানুষ আমার পছন্দ না। আন মনেই কেন যেন নিহারিকার চোখের কোণে জল জমে এলো। ছলো ছলো দৃষ্টিতে এসে রূপলের দিকে তাকালো। শুকনো ঢোক গিলে ভরাট গলায় বলল, আমাকে কেউই পছন্দ করে না রূপল। আমি কখনো কারোর মন মতো হতে পারিনি। আমার সাথে কেন বারবার এমন হয় বলুন তো? আমার জন্ম হওয়াটাই কি পাপ ছিল? ভ্রুযুগল কুঁচকে নিল রূপল। কৌতূহলী হয়ে উঠল সে। আগ্রহী গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আপনার বলুন তো? কাল থেকে এসব অদ্ভুত অদ্ভুত কথা কেন বলছেন? হেও হাসল নিহারিকা। বিদ্রুপের স্বরে বলল, যে যাই বলুক, খারাপ তো কিছু বলেনি। আপনি বরং যান এখন, আমি সময় মতো এনজিওতে পৌঁছে যাব। বলেই নিহারিকা পিছু ঘুরে নিল। হাতের উল্টো পিঠ দ্বারা চোখ দুটি মুছে নিল।
নিহারিকার হেয়ালি আচরণে অধৈর্য হয়ে উঠল রূপল। কপাল ঘষতে ঘষতে সে দাঁতে দাঁত চেপে বলল, কে আপনাকে কি বলেছে বলুন। কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা আমার পছন্দ না। যা বলার ডিরেক্টলি বলুন। আপনি খামোখা রেগে যাচ্ছেন। কেউ কিছু বলেনি আমায়, সব তো আমার কপালের দোষ। নিজের দোষেই নিজে কষ্ট পাই। এরই মধ্যে রূপল অবাক করা এক কাণ্ড ঘটিয়ে ফেলল। টি টেবিলের উপর থাকা ফুলদানিটা সে ভেঙে গুড়িয়ে দিল। আতঙ্কিত হয়ে নিহারিকা পিছু ঘুরতেই রূপল চোয়াল শক্ত করে বলল, বলুন কে আপনাকে কি বলেছে। রূপলের ভয়ে সিটিয়ে উঠল নিহারিকা। কাট কাট গলায় সে গড়গড় করে সাফকাতের কথা সব বলে দিল। অমনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রূপল আচমকা নিহারিকার ডান হাতটা টেনে ধরল। নিহারিকাকে নিয়ে সে শস্য বেগে রুম থেকে বের হয়ে গেল। রাগমিশ্রিত কঠিন গলায় বলল, শুধু দেখুন আজ আমি সাফওয়াতের কি অবস্থা করি। স্তম্ভিত হয়ে গেল নিহারিকা। দেহ যেন চলছে না তার। তবুও রূপলের গায়ে জোরে সে ক্রমশ দৌড়চ্ছে। বাড়ির লোকজন সবাই পিছন থেকে রূপল এবং নিহারিকাকে হাঁকডাক ছেড়ে ডাকছে। কি হয়েছে জানতে চাইছে। সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই কারো। রূপলের আত্মমনাত্মক ভাবকে কিঞ্চিত শিথিল করার জন্য নিহারিকা স্পষ্ট গলায় রূপলকে বলল, দেখুন রূপল, আমি কোনো ঝামেলা চাইছি না। যা সত্যি শাফকাত ভাই তাই বলেছে। হ্যাঁ, মুখের ওপর সত্যি কথা বলাটা কেউই মেনে নিতে পারে না, তেমনি আমিও প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু এখন সব মেনে নিয়েছি। প্লিজ আপনিও এবার থামুন। বাড়ির গ্রাউন্ডে পার্ক করে রাখা বাইকটির সামনে এসে রূপল হাঁটা থামালো। নিহারিকার হাতটাও ফট করে ছেড়ে দিল। রাগী ভাব নিয়ে নিহারিকার মুখোমুখি দাঁড়ালো। উগ্র মেজাজে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল, তার মানে আপনিও সাফকাতকে পছন্দ করেন, তাই তাকে প্রশ্রয় দিতে চাইছেন। নিহারিকা অধৈর্য হয়ে উঠল। ধৈর্য হারা গলায় বলল, বিষয়টা আপনি কেন বুঝতে পারছেন না রূপল? শাফকাত ভাই মানুষ ভালো না। আজ না হয় আপনি আছেন বলে তার সাথে ঝামেলা করে আমি পার পেয়ে যাব, কিন্তু কাল যদি সে আমার কোনো ক্ষতি করে বসে, তখন কি হবে বলুন? 2 দিন পর তো আমাকে ভার্সিটিতে যেতে হবে। তখন কে আমাকে প্রোটেক্ট করবে? মেজাজ যেন আর তুঙ্গে উঠে গেল রূপলের। খরতর গলায় সে নিহারিকাকে বলল, এই আপনি এত ভীতু কেন? 2 দিন আগেও তো আমি আপনাকে অনেক সাহসী ভাবতাম, নিজের স্বার্থের জন্য যে সব করতে পারে। আজ হঠাৎ এত পরিবর্তন কেন? হেও হেসে মাথা নুইয়ে নিল নিহারিকা। গায়ে থাকা ওড়নাটিকে সে হাতের আঙ্গুল দ্বারা পেঁচাতে লাগলো। তাচ্ছিল্যের স্বরে বলল, আমি আমার পরিবারের জন্য 16 আনা ভাবলেও নিজের জন্য 1 আনাও ভাবতে পারি না রূপল। পরিবারের কোনো ক্ষতি হবার আগে আমি যতটুকুনি সম্ভব রুখে দাঁড়াই, কিন্তু নিজের ক্ষেত্রে কেন যেন পারি না। আগে নিজেরটা ভাবতে শিখুন, এরপর বাকিদেরটা। অমনি নিহারিকা গা ছাড়া ভাব নিয়ে মিনমিনে গলায় বলল, কার মুখে কি শুনতে হচ্ছে? কান খাড়া করে রূপল বাপাসের ভ্রুটা উঁচিয়ে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। কিছু বললেন? থতমত খেয়ে গেল নিহারিকা। রূপলের দিকে শঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো। আমতা আমতা গলায় বলল, না কিছু না। আপনি এখন বরং হসপিটালে যান, আমরাও কিছুক্ষণ পরে হসপিটালে আসছি। প্রসঙ্গ এড়িয়ে চলছেন আপনি, তাই না? সাফাকাতকে প্রশ্রয় দিচ্ছেন। আরে ছাড়ুন তো, বিরক্ত করতে করতে একদিন সে অধৈর্য হয়ে থেমে যাবে। তাকে আমি কখনো সিরিয়াসলি নিই না। ওকে, তাহলে আমি চললাম। কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোটা আমার পছন্দ নয়। বাইকে উঠে রূপল হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রূপলের যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা ভিতর থেকে চাপা এক রুদ্ধশ্বাস ফেলল। শূন্য গলায় বলল, সুহাসিনী খুব লাকি জানেন, আপনার মতো একজন ভালো মনের মানুষকে ভালোবাসতে পেরেছে। বিনিময়ে আপনার থেকেও অজস্র ভালোবাসা পেয়েছে। এবার সে মরে গেলেও হয়তো তার কোনো আফসোস থাকবে না। দুপুর 2টোর মধ্যেই পিয়াসকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো। নিহালের চোরাচুরিতে পিয়াসকে তার শ্বশুর বাড়িতেই উঠতে হলো। হসপিটালের সমস্ত ফর্মালিটিস সম্পন্ন করে রূপল পিয়াসা এবং নিহালকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল। সাথে রূপলের বাবা মাকেও, যে যার মতো করে নিজেদের বাড়িতে চলে গেল। রয়ে গেল শুধু নিহারিকা এবং রূপল। যদিও রূপল অনেকবার নিহারিকাকে জোর করেছিল সবার সাথে বাড়িতে চলে যাওয়ার জন্য, তবে নিহারিকা স্পষ্ট না বলে দিল।
বিষয়টাই বেশ অবাক হলো রূপল। নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। আপনি গেলেন না কেন? নিহারিকা পাল্টা প্রশ্ন ছুড়ে পড়ল। আগে বলুন আপনি কাঁদছেন কেন? কোথায় যাচ্ছি? চোখে হাত দিয়ে দেখুন, চোখ থেকে পানি পড়ছে। সম্বিত ফিরে পেল রূপল। চোখের কোটরে হাত দিয়ে দেখল সত্যিই তার চোখ দুটো জলে ভিজে আছে। ভেজা হাত নিয়ে রূপল নিহারিকার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, প্লিজ মি, আমি বুঝতেও পারছি না আমি কাঁদছি, তবে বুকের ভেতরটা কেমন যেন তীব্র একটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আপনি কি সুহাসিনীর সাথে দেখা করতে চাইছেন? কাতর হয়ে গেল রূপল। হাহাকার নিয়ে বলল, প্লিজ একটাবার সুযোগ করে দেবেন। চলুন, আজ আর কেউ আপনাকে আটকাতে পারবে না। স্বস্তি খুঁজে পেল রূপল। দুজনেই বাইকে উঠে এনজিওর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সময়ের মধ্যে দুজনেই এনজিওর সামনে পৌঁছেও গেল। বাইক থেকে নেমে নিহারিকা স্থবির গলায় রূপলকে বলল, আপনি বরং এখানেই দাঁড়ান, পরিস্থিতি বুঝে আমি আপনাকে কল করব। সাথে সাথেই কিন্তু ভেতরে যেতে হবে। রূপল ব্যস্ত স্বরে বলল, ঠিক আছে, আমি আপনার কলের অপেক্ষায় থাকবো। শান্ত এবং স্থির হয়ে নিহারিকা এনজিওর ভিতরে ঢুকে পড়ল। দুপুর টাইম বলে হয়তো এনজিওর ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সেই সুযোগে নিহারিকা দ্রুত পায়ে হেঁটে সুহাসিনীর রুমের দিকে এগিয়ে যেতেই মনে হলো তার পেছন দিয়ে কোনো একটা মানুষের ছায়া হেঁটে গেল। মনের ভুল বলে বিষয়টা নিহারিকা এড়িয়ে যেতে পারল না। মাথাটা ঝাঁকিয়ে সে পিছনের দিকে তাকালো, তবে কারো কোনো অস্তিত্ব বিশেষ সে খুঁজে পেল না। রীতিমতো অবাক এবং সন্দেহবাতিক হয়ে নিহারিকা সেই ছায়াটির উদ্দেশ্যে ছুটে যেতেই হঠাৎ সুহাসিনীর রুম থেকে ঊর্ধ্বগতিতে চলতে থাকা কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ তার কানে এলো। মনে প্রবল ভয় নিয়ে নিহারিকা ছুটে গেল সুহাসিনীর রুমের দিকে। দৌড়ে এসে রুমের দরজায় দাঁড়াতেই তার ভয়টা যেন 3 গুণ বেড়ে গেল। মুমূর্ষ রোগীদের মতো সুহাসিনী চড়ে চড়ে শ্বাস ফেলছে। মরণ বুঝি তার অতি সম্মুখে। অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের তাড়নায় তার চোখ দুটি যেন তার কোটর থেকে বের হয়ে আসছে। দেখতে বীভৎস লাগছে। ভয়ে চিৎকার করে উঠল নিহারিকা। এই পরিস্থিতিতে সে কি করবে উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। অপ্রত্যাশিতভাবে সেখানে তখন রূপলও পৌঁছে গেল। আলাদা করে তাকে ডাকার প্রয়োজন পড়ল না। রূপলের আবির্ভাবে সুহাসিনীর হৃদস্পন্দন যেন থমকে গেল। শ্বাস নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মাথাটা ঘুরিয়ে নিষ্প্রাণ দেহ নিয়ে সে কেবিনের দরজার দিকে তাকালো। মৃত পথযাত্রী সুহাসিনীকে এক পলক দেখা মাত্রই রূপলের উত্তেজনা বেড়ে গেল। দিশে হারা হয়ে গেল সে। অস্থির হয়ে সে সুহাসিনীর দিকে এগিয়ে এলো। মরিয়া রূপলের দিকে হাত বাড়িয়ে সুহাসিনী রুদ্ধকর গলায় বলল, আমার রিদিকে দেখে রেখো প্লিজ। আজীবনের জন্য সুহাসিনী চোখ দুটো বোঝার আগে রূপলকে দু চোখ ভরে দেখে নিল। চোখ ভরা জল নিয়ে রূপল সুহাসিনীর হাতে আলতো করে স্পর্শ করতেই সুহাসিনীর মন চুরানো এক হাসি দিল। সঙ্গে সঙ্গে সে বড় এক শ্বাস ফেলে নিঃশ্বাস নেওয়া থামিয়ে দিল। মায়ার এই পৃথিবী থেকে বিদায় নিল। পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল রূপল। তার চোখের সামনেই সুহাসিনীর প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেল। তা যেন কিছুতেই মানতে পারছে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে সুহাসিনীর হাত ধরে রেখেই ধপ করে মাটিতে বসে পড়ল। নির্বিকার দৃষ্টিতে সুহাসিনীর দিকে তাকিয়ে রইল। চোখের পলকও যেন পড়ছে না তার। এই মুহূর্তে পুরো পৃথিবীর ভার যেন তার বুকে এসে থমকে দাঁড়িয়েছে। চক্ষু ভরা আতঙ্ক হয়ে নিহারিকা ছুটে এলো সুহাসিনীর কাছে। কাঁদতে কাঁদতে সে সুহাসিনীকে দুহাত দ্বারা ধাক্কাতে লাগলো। ক্রন্দনরত গলায় বলল, এই সুহাসিনী, চোখ খুলুন, কথা বলছেন না কেন আপনি? সুহাসিনীর কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিহারিকা রূপলকে ধাক্কাতে লাগলো। চিৎকার করে বলল, এই রূপল, আপনি এভাবে বসে আছেন কেন? প্লিজ সুহাসিনীকে উঠতে বলুন। শোকে হত বিহুবল হয়ে রূপল পাথর গলায় বলল, সুহাসিনী আনতেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি আসতে বড্ড দেরি করে ফেলেছি। হাত পা ছুঁড়ে নিহারিকা কান্নায় ভেঙে পড়ল। উদ্ভ্রান্তের মতো চেঁচিয়ে বলল, সে ইচ্ছে করে আপনাকে ছেড়ে যায়নি রূপল, কেউ তাকে বাধ্য করেছে যাওয়ার জন্য।
মুহূর্তেই যেন সুখাহত অবস্থা থেকে সক্রিয় হয়ে উঠল রূপল। বসা থেকে ফট করে দাঁড়িয়ে পড়ল সে। চোখের কোটর থেকে অবলীলায় গড়িয়ে পড়া জলগুলোকে হাতের উল্টো পিঠ দ্বারা মুছে নিল। নিহারিকার মুখোমুখি দাঁড়িয়ে সে শুকনো গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট? কি বলতে চাইছেন আপনি? এরই মধ্যে নিহারিকার কান্নাকাটির আওয়াজে এনজিওর প্রতিটি সদস্য হন্যে হয়ে দৌড়ে এলো সুহাসিনীর রুমে। ঘটনার চক্রে উপস্থিত হয়ে তারা তাজ্জব বলে গেল। সুহাসিনীর হঠাৎ মৃত্যু তারা কিছুতেই মানতে পারল না, বিশেষ করে মিসেস চারুলতা সেন। সকালেও তিনি সুহাসিনীকে ফিট অ্যান্ড ফাইন দেখে গেছেন। কিছুক্ষণ আগে অবধিও সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ এর মধ্যে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে? তবে কি উপরওয়ালা সুহাসিনীর কপালে এভাবেই মৃত্যু লিখে রেখেছিলেন? পাথর রূপ ধারণ করলেন চারুলতা সেন। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। জ্ঞান হারাতে বোধ হয় বেশি সময় লাগবে না তার। সুহাসিনীর মৃত্যুর খবরটা এতক্ষণে সবিতা অবধিও পৌঁছে গেল। রান্না বান্না ফেলে রেখে সে ছোট্ট হৃদিকে নিয়ে ছুটে এলো মৃত সুহাসিনীর কাছে। সুহাসিনীর মরা মুখটা এক ঝলক দেখা মাত্রই সবিতা পুরো এনজিওটা তুলে ফেললো কাঁদতে কাঁদতে। দিশেহারা হয়ে গেল সে। এসবের মাঝে রূপলও আবার শোকে তলিয়ে গেল। নিহারিকাও সুযোগ খুঁজে পেল না তার মনের শঙ্কাটা রূপলের কাছে খুলে বলার। তবুও মনের সন্দেহ থেকে রূপল সুহাসিনীকে ট্রিটমেন্ট করা ডক্টরকে ডেকে আনলো। ডক্টরও সুহাসিনীকে মৃত ঘোষণা করলো। দীর্ঘশ্বাস ফেলে তিনি রূপল এবং সবিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো, তোমরা কেঁদো না। আজ না হয় কাল তো তাকে যেতেই হতো। সারা দেহে আগুন ঝলসে গিয়েছিল তার। এইসব রোগী বাঁচার সম্ভাবনা খুব কম থাকে, শতকরা 100 ভাগের মধ্যে বেশিরভাগ। তোমরা বরং এটা ভেবে শুকরিয়া আদায় করো যে এতটা বিভৎসভাবে পুড়ে যাওয়ার পরেও সে 6টা মাস সময় পেয়েছে বেঁচে থাকার জন্য। তোমাদের জন্য এই খবরটা সুখের হলেও সুহাসিনীর জন্য তা খুবই যন্ত্রণার ছিল। কারণ এইভাবে কষ্ট পেয়ে বেঁচে থাকার চেয়ে বরং মরে যাওয়াই দ্বিগুণ ভালো। শুধু নামাজ পড়ে তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। বেঁচে থেকে তো কম কষ্ট পেল না মেয়েটা। বিষণ্ণ মন নিয়ে ডক্টর জায়গা ত্যাগ করলেন। বিষাদে ভরপুর শিথিল দুটি চোখে রূপল কেবল এক দৃষ্টিতে সুহাসিনীর দিকে তাকিয়ে রইল। নিথর দেহতে প্রাণের সঞ্চার খুঁজছিল সে। সুহাসিনীর কালশিটে এবং কুচকে যাওয়া মুখটি থেকে যেন নূরের জ্যোতি ঠিকরে পড়ছিল। সেই জ্যোতি রূপলের চোখ দুটিকে শান্ত করে তুলছিল। সবিতা বুক চাপড়ে কাঁদছে, আর্তনাদ করে বলছে, কেন আমাকে একা রেখে চলে গেলি বোন? এই পৃথিবীতে তো তুই ছাড়া আমার আপন কেউ ছিল না। এত এত খারাপ মানুষ তুই আমাকে একলা রেখে চলে গেলি বোন। চোখে জল নিয়ে ছোট্ট হৃদি রূপলের হাত ধরে দাঁড়ালো। অবুঝ মন নিয়ে সে রূপলের নিবিড় দু চোখে ভরাট দৃষ্টি নিক্ষেপ করে বলল, বাবা বাবা, সুহা মা কথা বলছে না কেন? আমার মা তো অনেকক্ষণ ধরে সুহা মাকে ডাকছে, কেন কোনো জবাব দিচ্ছে না মা? সুহাসিনীর থেকে দৃষ্টি ফিরিয়ে রূপল ছোট্ট হৃদির দিকে তাকালো। হৃদির মাথায় হাত বুলিয়ে সে আহত গলায় বলল, তোমার সুহামা আমাদের ছেড়ে চলে গেছে ঋতু, তাই আর কথা বলছে না। কোথায় চলে গেল মা? আল্লাহর কাছে। কান্নার মাঝেও ফিক করে হেসে দিল হৃদি। খুশি হয়ে সে উদ্বেলিত গলায় বলল, এটা তো খুব ভালো জায়গা বাবা, চলো আমরাও তবে আল্লাহর কাছে যাই। ওখানে যাওয়া তো খুব ভালো কাজ। হৃদিকে ফেস করতে মোটেও ভালো লাগছিল না রূপলের। ছন্ন ছাড়া হয়ে সে সুহাসিনীর রুম থেকে বের হয়ে গেল। বারান্দায় এসে সে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। ভেতরের অসহ্য যন্ত্রণাটা সে আর চেপে রাখতে পারল না। মৃদু আর্তনাদ করে বলল, কেন সুহাসিনী, কেন? মৃত্যুর আগে তুমি কেন আমাকে তোমার পাশে থাকতে দিলে না? কেন আমাকে বারবার কোনো না কোনো অজুহাতে থামিয়ে দিতে? কেন আমাকে বাধ্য করতে তোমার থেকে দূরে থাকতে? আমার জীবনটাকে নষ্ট করে দিলে তুমি। বেঁচে থাকতেও তুমি আমাকে শান্তি দাওনি, মরে গিয়েও আমার জীবনটাকে নরক করে দিয়ে গেলে। বেঁচে থাকতে তবুও তো একটা সান্ত্বনা ছিল যে তুমি আছো। আজ না হয় কাল তুমি আমার হবে, কিন্তু এখন আমি কিভাবে নিজেকে সান্ত্বনা দিব? কিভাবে নিজের মনকে সামলে রাখবো? আমি যে আর পারছি না সুহাসিনী, কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছি না।
দূর থেকে চুপটি করে দাঁড়িয়ে নিহারিকা সব শুনছিল। তার চোখেও অবাধ্য জলের ছড়াছড়ি। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না সে। মন থেকে সেও তো চেয়েছিল রূপল আর সুহাসিনীর বিয়েটা হোক, দুটি মন এক হয়ে যাক, কিন্তু হঠাৎ করেছে এত কিছু হয়ে যাবে ক্ষণাক্ষরেও বুঝতে পারেনি সে। ভীরু পায়ে হেঁটে নিহারিকা রূপলের পিছনে এসে দাঁড়ালো। ভরাট গলায় রূপলকে ডেকে বলল, শান্ত হন রূপল, প্লিজ। সুহাসিনীর দাফন কাফনের ব্যবস্থা করুন। মৃত্যুর পর বেশিক্ষণ মৃত ব্যক্তিকে ফেলে রাখতে নেই। আমি পারবো না নিহারিকা, সুহাসিনীকে আমি অন্ধকার কবরে রেখে আসতে পারবো না। আমার ভেতরটা যে ফেটে যাচ্ছে, আমি এই যন্ত্রণা কাউকে বুঝাতে পারছি না। মনে খচখচানি নিয়ে নিহারিকার সন্দেহজনক গলায় প্রশ্ন ছুড়ল, আচ্ছা, সুহাসিনীর মৃত্যুটা কি আপনার স্বাভাবিক মনে হচ্ছে? ডক্টর অস্বাভাবিক কিছু বলতেন না, তবে সাফওয়ানকে আমি ছাড়বো না। তার জন্যই তো আজ আমার সুহাসিনীর এই অবস্থাটা হলো। এতদিন সুহাসিনী মুখ খুলে সত্যিটা না বললেও এবার তার মৃত্যুর জন্য আমি সাফওয়ানকেই দায়ী করব। আদালত তাকে মৃত্যুদণ্ড না দিলেও আমি নিজ হাতে তাকে মৃত্যুদণ্ড দেব। আচ্ছা, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন প্লিজ সুহাসিনীর দাফন কাফনের ব্যবস্থা করুন। আপনি ছাড়া সুহাসিনীর আর কে আছে বলুন? ক্ষণিকের জন্য মন শক্ত করে উঠে দাঁড়ালো রূপল। সন্ধ্যার মধ্যেই সুহাসিনীর দাফনের ব্যবস্থা করা হলো। পাশাপাশি রূপল পুলিশ প্রশাসনকেও নিয়ে এলো কবরস্থানে। আগুনে পুড়ে যাওয়ার কারণে যে সুহাসিনীর মৃত্যু হয়েছে তা পুলিশকে সরাসরি ঘটনাচক্রে এনে দেখালে সাফওয়ানের বিরুদ্ধেও মামলা দায়ের করলো। তবে হয়রানির ব্যাপার হলো সাফওয়ানকে গতকাল রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পুরো নিখোঁজ। হুট করে সে কোথায় গেল, কেন গেল তার কিছুই জানে না সবিতা। সাফওয়ান কখনো তাকে জানিয়ে কোথাও যায়নি, তাই এই বিষয়ে তার বিশেষ কিছু জানা নেই। নিখোঁজ সাফওয়ানকে খুঁজতে বেরিয়ে গেল পুলিশ ফোর্স। তাকে পেলেই ডিরেক্টলি রিমান্ডে নিয়ে যাবে। সুহাসিনীর দাফন কাফন সম্পন্ন হওয়ার ৩-৪ ঘন্টা হয়ে যাওয়ার পরেও রূপলকে সুহাসিনীর কবরের পাশ থেকে টেনে আনা যাচ্ছিল না। কবরের পাশে বসে সে কেবল চোখের জল ফেলছিল। কাদা মাটি লেগে সাদা পাঞ্জাবিটা নোংরা হয়ে যাচ্ছিল। রূপলের মা বাবা অধৈর্য হয়ে পড়ছিল রূপলের আচরণে। সবিতা তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। তাদের এই করুণ অবস্থা দেখে নিহারিকাও কেঁদে ভাসাচ্ছিল। কান্নারত রূপলের পাশে বসে সে ভরাট গলায় রূপলকে বলল, রূপল প্লিজ চলে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। পাথর গলায় রূপল বলল, অন্ধকারে সুহাসিনী ভয় পায়, প্লিজ আপনারা যান। এখন থেকে সুহাসিনীকে অন্ধকারেই থাকতে হবে রূপল। আপনি নিশ্চয়ই রোজ রোজ এসে সুহাসিনীকে পাহারা দেবেন না? দেব, প্রয়োজনে এখানে আমার বাসস্থান তৈরি করব। খামোখা সময় নষ্ট করবেন। কবরের ওপরে থেকে কবরের নিচের পরিবেশ জানা যায় না। হেপে গেল রূপল। রাগী দৃষ্টিতে এসে নিহারিকার দিকে তাকালো। দাঁত কিরবিরিয়ে বলল, আপনাকে আমার বিরক্ত লাগছে, প্লিজ যান এখান থেকে। ভয় পেয়ে গেল নিহারিকা। সঙ্গে সঙ্গে সে রূপলের পাশ থেকে উঠে দাঁড়ালো। রূপলকে একা রেখে রূপলের মা বাবা এবং নিহারিকা জায়গা ত্যাগ করতে বাধ্য হলো। শোকে পাথর হয়ে যাওয়া সবিতাকে কিছুতেই যেন মানাতে পারছিলেন না চারুলতা সেন। বাড়ি ফিরে সবিতার অবস্থা যেন পূর্বের তুলনায় আরো খারাপ হয়ে গেল। হৃদির যত্ন নেওয়ার কথাও সে ভুলে গেল। মধ্যরাত ৩টে কি ৪টে তখন বিছানায় শুয়ে ঘুমের অভাবে কাতরাচ্ছিল নিহারিকা। মাথাটা যেন ব্যথায় ফেটে যাচ্ছিল তার। পানির তেষ্টাও পেয়ে গেল জোরে। মাথায় যন্ত্রণা নিয়ে সে রুম থেকে বের হলো। উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে পানি খেয়ে আসবে। যেহেতু রূপলদের বাড়িতে সে আজকের রাতটা থাকবে, সেহেতু রুমে তার আলাদা করে পানি আনা হয়নি। দরজা খুলে নিহারিকা যেই না সিঁড়ির দিকে অগ্রসর হলো, অমনি করিডোরে থাকা লাইটের আলোয় দেখতে পেল রূপল এবং একজন অপরিচিত ভদ্রলোককে, যাকে নিহারিকা এর আগে কখনো দেখেনি। তবে ভদ্রলোকটি বিধ্বস্ত রূপলকে কিছু বুঝিয়ে শুনিয়ে তার ঘরের দিকে নিয়ে আসছিল। লোকটির মাথায় আলাদা করে একটি কালো ক্যাপ রয়েছে। ক্যাপটি দেখে নিহারিকা কেমন যেন ভাবনায় ডুবে গেল। ক্যাপটি তার পরিচিত মনে হলো। ঘন্টাখানিক আগেও সে ক্যাপটি কোথাও দেখেছে, তবে মনে পড়ছে না কোথায় দেখেছে। হয়তো সুহাসিনীর দাফনের সময় লোকটি কোথাও ছিল, তাই মানুষের চেয়ে ক্যাপটিকে তার বেশি পরিচিত মনে হলো। ঘন্টাখানিক আগেও সে ক্যাপটি কোথাও দেখেছে, তবে মনে পড়ছে না কোথায় দেখেছে। হয়তো সুহাসিনীর দাফনের সময় লোকটি কোথাও ছিল, তাই মানুষের চেয়ে ক্যাপটিকে তার বেশি পরিচিত মনে হলো।
সিঁড়ি বেয়ে হেঁটে দুজনেই ক্রমশ নিহারিকার দিকে এগিয়ে এলো। কথার মারপ্যাচে ব্যস্ত ছিল বিধায় নিহারিকার উপস্থিতি তারা টের পেল না। নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য নিহারিকা হুট করে দুজনের মুখোমুখি এসে দাঁড়ালো। চলতি পথে ব্যাঘাত পড়ায় অমনি দুজন হাঁটা থামিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। চোখ টেনে মেলতে পারছে না রূপল। অতিরিক্ত ক্লান্তি, অনিদ্রা, বিষণ্ণতা এবং কান্নার দরুন তার শরীরটা প্রায় নিষ্প্রাণ হয়ে আছে। দেহের কোথাও প্রাণ আছে বলে মনে হচ্ছে না। রূপলের এই দুরবস্থা দেখে নিহারিকার ভিতরটাও কেমন যেন হাহাকার করে উঠল। বুকের ভিতরটায় নিদারুণ এক ক্ষত অনুভব হলো। ব্যথা ভরা চোখে সে নিষ্পলকভাবে বিধ্বস্ত রূপলের দিকে তাকিয়ে রইল। পাশে থাকা লোকটি এতে বিব্রত বোধ করল। বিরক্তিকর গলায় সে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। এই কে আপনি? প্রশ্নের কোনো জবাব না দিয়ে নিহারিকা দৃষ্টি ঘুরিয়ে এক পলক লোকটির দিকে তাকালো। ভ্রুযুগল নাচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। আগে বলুন আপনি কে? এর আগে আপনাকে কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। হাউ স্ট্রেঞ্জ! আমার বাড়িতে দাঁড়িয়ে, আমার রুমের সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? অমনি ভরকে উঠল নিহারিকা। হাত চলে গেল তার মুখে। অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছুড়ল। হোয়াট? এটা আপনার বাড়ি? লোকটি হাত উঁচিয়ে রাগতা নিয়ে বলল। নয়তো কি? আপনি আমার বাড়িতে কি করছেন? পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই রূপল ঠুলো ঠুলো শরীর নিয়ে লোকটির কাঁধে হাত রাখল। সন্তর্পণে লোকটিকে থামিয়ে এসে ধীর গলায় বলল। ভাইয়া, ইনি আমাদের পিয়াসার ননদ, প্লিজ আর কথা বাড়িও না। কৌতূহল যেন আরো দ্বিগুণ বেড়ে গেল নিহারিকার। রীতিমতো চমকিত গলায় সে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল। ইনি আপনার ভাই? আপনারা না এক ভাই বোন? ভাই আবার কোথা থেকে আসলো? এমনিতেই রূপল বেশ ক্লান্ত এবং নিস্তেজ। তার উপর নিহারিকার বাড়তি প্রশ্ন তাকে আরো বেশি অতিষ্ঠ করে তুলছিল। অবিন্যস্ত দৃষ্টি ফেলে সে নিহারিকার দিকে তাকালো। রাগ থাকা সত্ত্বেও কণ্ঠে সাবলীলতা এনে বলল। আজকের জন্য ছাড় দিন প্লিজ, কাল সকালে সব বুঝিয়ে বলছি। দুজনকেই পাশ কাটিয়ে রূপল সামনের দিকে হাঁটা ধরল। এলোমেলো পায়ে হেঁটে সে তার রুমে ঢুকলো। রুমের ভিতরে ঢুকতেই তার সমস্ত শিউরে উঠল। বেদনারা আবারও জাগ্রত হয়ে উঠল। দেহে প্রাণ ধরা দিলেও নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না তার। বেঁচে থাকার সমস্ত আশা যেন সে হারিয়ে ফেলছে। আত্মহত্যা মহাপাপ না হলে হয়তো সে এতক্ষণে তার জীবনটাও ছড়িয়ে দিত। সুহাসিনীর কবরের পাশে তারও সমাধি হতো। এসব ভাবতে ভাবতেই রূপল দুটো সিগারেট ধরালো। একই সাথে সিগারেট দুটি ফুঁকতে লাগলো। বেদনারা যেন সিগারেটের ধূসর ধোঁয়ার সঙ্গে মিলিত হয়ে তার ভেতর বের হয়ে হারিয়ে যাচ্ছে দূর থেকে দূরে। তবে বেশিক্ষণ এই সুখ স্থায়ী হবে না। সিগারেটের নেশা শেষ হলে বেদনারাও তখন হারিয়ে যেতে ভুলে যাবে। আবারও হুমড়ি খেয়ে তার ভিতরে প্রবেশ করে নিজেদের বাসস্থান তৈরি করে তুলবে। লোকটি এখনো নিহারিকার সামনেই দাঁড়িয়ে রইল। নিহারিকার আগাগোড়া তলিয়ে দেখতে লাগলো। দেখা দেখির পর্ব শেষে লোকটি কৌতূহলে আচ্ছাদিত হয়ে থাকা নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। বলল, হেই, হোয়াট ইজ ইওর নেম? ভাবনায় ছেদ পড়ল নিহারিকার। অপ্রস্তুত দৃষ্টি পড়ল লোকটির উপর। প্রত্যুত্তরে নম্র গলায় বলল, নিহারিকা। বাহ, বেশ সুন্দর নাম তো। কিঞ্চিত দম নিয়ে লোকটি পুনরায় প্রশ্ন ছুড়ল। আমার নাম জিজ্ঞেস করবেন না? লোকটির প্রশ্নের দিকে কোনো ধ্যান নেই নিহারিকার। সে এখন নিজের খেয়ালেই ব্যস্ত। আগ্রহী গলায় সে লোকটির দিকে পাল্টা প্রশ্ন ছুড়ল। আচ্ছা, আপনি ভাবির কেমন ভাই হন? চাচাতো, ফুপাতো বা মামাতো ভাই? জি না। তাহলে কেমন ভাই? সৎ ভাই। মানে? আমি আমার বাবার প্রথম সংসারের বড় ছেলে। আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এবার সব ক্লিয়ার? নিহারিকা বোকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাজ্জব দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল। চালনা আগ্রহ থেকে প্রশ্ন ছুড়ল। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? দেশের বাইরে ছিলাম, আজই দেশে ফিরলাম। ভ্রু উঁচিয়ে লোকটি আবার প্রশ্ন ছুড়ল। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার নামটা যেন কি? রাতুল। আচ্ছা, আপনি মাথায় ক্যাপ পরে আছেন কেন? আপনার এই ক্যাপটা মনে হচ্ছে এর আগেও আমি কোথাও দেখেছি। রাতুল হেয়ালি হেসে বলল, দেখতেই পারেন, কারণ এমন অসংখ্য ক্যাপ আজকাল ছেলেরা ইউজ করে। এতে বিশেষ কি আছে? না, কিছু না। আচ্ছা, আমি ঘুমাবো, বাই।
মাথায় অসংখ্য মারপ্যাচ নিয়ে নিহারিকা পিছু ঘুরল। অমনি রাতুল নিহারিকাকে পেছন থেকে ডেকে বলল, এই যে বিয়ান সাহেবা, আপনার চুলগুলো আমার বেশ ভালো লেগেছে। একটু যত্ন করবেন চুলগুলোর, অযথা বাড়তে চিন্তা করে চুলগুলো ঝরাবেন না। হঠকারিতায় আচ্ছন্ন হয়ে নিহারিকা পিছু ঘুরে তাকাতেই রাতুল মৃদু হেসে জায়গা থেকে প্রস্থান নিল। সোজা রূপলের রুমে ঢুকে পড়ল। রাতুলের যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা গভীর চিন্তায় ডুবে গেল। সন্দেহ বাদ দিয়ে বিড়বিড় করে বলল, লোকটি কি আমার চুলের প্রশংসা করলো নাকি আবার অন্যদিকে ইঙ্গিত দিল? সত্যিই তো এখন আমার চিন্তার কারণ হচ্ছে তার মাথার ক্যাপটি। কেন সাধারণ বিষয়টা আমার মাথায় ঢুকছে না? এমন অসংখ্য ক্যাপ তো ছেলেরা প্রতিদিনই ইউজ করছে, তাহলে এই সিম্পল বিষয়টা নিয়ে আমার এত চিন্তার কারণ কি? গোটা রাত নির্ঘুম কাটিয়ে দিল নিহারিকা। চোখ বন্ধ করলেই কেমন যেন আজগুবি চিন্তা ভাবনারা তার মাথার মধ্যে গিজগিজ করছে। কিছুতেই যেন স্বস্তি খুঁজে পাচ্ছে না সে। এদিকে আবার রূপলের জন্যেও টেনশন হচ্ছে। সুহাসিনীকে হারানোর শোকে না সে আবার উল্টো পাল্টা কিছু করে বসে। যদিও তাকে সামলানোর জন্য তার বড় ভাই রয়েছে, তবুও মনের ভিতরে তো একটা খচখচানি থেকেই যাচ্ছে। বিশেষ করে নিহারিকার চিন্তার মূল কারণ হলো রাতুল। পিয়াসার পরিবার রাতুলের বিষয়টা পুরোপুরি গোপন করে গেছে তাদের থেকে। পিয়াসার যে একজন সৎ ভাই আছে তা নিহারিকার পরিবার আগে জানতো না। আপাত দৃষ্টিতে যদিও এই মুহূর্তে এটা কোনো বড় ব্যাপার নয়, তবে এই মুহূর্তে নিহারিকার কাছে সবকিছুই কেমন যেন ঘোলের মতো লাগছে। চারিদিকে ভোরের মিটমিটে আলো ফুটতেই নিহারিকা রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য ভোরের স্নিগ্ধ আলোয় মৃদু হাওয়ায় গা ভাসিয়ে সেই পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা হবে। এত সকালে বাড়ির কাউকে ঘুম থেকে ডেকে সে বিরক্ত করতে চায় না, তাই যেই ভাবা সেই কাজ। রুম থেকে বের হয়ে নিহারিকা নিচতলায় নেমে যেই না সদর দরজার দিকে আগাতে যাবে, অমনি তার আকস্মিক দৃষ্টি পড়ল রান্নাঘরে। এই ভোর সকালে রান্নাঘরে নাজনীন বেগমকে দেখা যাচ্ছে। বেশ অবাক হয়ে নিহারিকা রান্নাঘরের দিকে পা বাড়ালো। পেছন থেকে কারোর পায়ে হাঁটার শব্দ পেয়ে নাজনীন বেগম পিছু ঘুরে তাকালেন। কান্নারত অবস্থায় নাজনীন বেগমকে দেখা মাত্রই উদ্বিগ্ন হয়ে উঠল নিহারিকা। চিন্তিত গলায় প্রশ্ন ছুড়ল, আপনি কাঁদছেন কেন আন্টি? শাড়ির আঁচল দ্বারা চোখের জলগুলো মুছে নাজনীন বেগম নিবিড় দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালেন। পাল্টা প্রশ্ন ছুড়লেন, এত ভোরে তুমি উঠে এলে যে? পরে বলছি আন্টি, আগে বলুন আপনি কাঁদছেন কেন? কাঁদছি কি আর সাধে? ছেলেটা কাল সকাল থেকে অভুক্ত, দানা পানি কিছুই মুখে তুলছে না। রাতে কত রিকোয়েস্ট করলাম খেতে, খেলো না। মুখের দিকে তাকানো যাচ্ছে না তার। মা হয়ে কিভাবে সহ্য করি বলো? সব শুনে দীর্ঘশ্বাস ফেলল নিহারিকা। মাথাটা নুইয়ে ভরাট গলায় বলল, আমি এখানে আর কি বলবো আন্টি, তবে আমার মনে হচ্ছে আপনার ছেলেকে কয়েকটা দিন সময় দেওয়া উচিত। দেখুন না শোক কাটিয়ে উঠতে পারে কিনা। শোক এমনি এমনি কাটবে না তার। আমার মনে হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়া উচিত। মানে এসব আপনি কি বলছেন আন্টি? যা বলছি একদম ঠিক বলছি। নতুন কাউকে পেলে সে ঠিকই স্বাভাবিক হয়ে উঠবে। এসব আপনাকে কে বললো আন্টি? এতে বরং দুটো জীবন নষ্ট হয়ে যাবে। আমি অন্তত জানি আপনার ছেলে কখনো সুহাসিনীর জায়গা অন্য কাউকে মানতে পারবে না। এতে নতুন করে যে তার জীবনে আসবে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। নিহারিকার কথাগুলো মোটেও পছন্দ হলো না নাজনীন বেগমের। মুখটা বাঁকিয়ে তিনি কাজে মনোযোগ দিলেন। গম্ভীর গলায় নিহারিকাকে বললেন, আজ বিকেলে আমাদের তোমাদের বাড়িতে যাওয়ার কথা। বাহ, বেশ ভালো খবর তো। পিয়াসার বিয়েতে তো আমার বড় ছেলেটা থাকতে পারলো না। যেহেতু কাল সে দেশে এসেছে, তাই রিসেপশনটা অন্তত দেখুক। ভাবি পুরোপুরি সুস্থ হলেই তবে রিসেপশন হবে আন্টি। হ্যাঁ তা তো জানি, তবে আজ বিকেলে আমরা সবাই একবার তোমাদের বাড়িতে যাব, মেয়েটাকে দেখে আসব। ওকে আন্টি, তাহলে আমি এখন বাসায় যাচ্ছি, বিকেলে দেখা হচ্ছে। আরে আরে কি বলো? নাস্তা করে তারপর যাবে? এই সাত সকালে কেউ কারো বাড়ি থেকে খালি মুখে যায় না। নিহারিকাকে জোর করে ধরে বেঁধে রেখে দিলেন নাজনীন বেগম। নাস্তা তৈরি করতে কিছুটা সময় লাগছিল বিধায় নিহারিকা উপরে তার রুমে চলে গেল। তবে তার মন পড়ে রইল রূপলের কাছে। রূপল এখন কি অবস্থায় আছে তা জানার জন্য আগ্রহী হয়ে উঠল।
ধীর পায়ে হেঁটে সে রূপলের রুমের সামনে গেল। সাবধানে দরজায় হাত লাগাতেই বুঝতে পারল দরজাটা ভিতর থেকে খোলা। সুযোগ পেয়ে নিহারিকা দরজা খুলে রুমের ভিতর ঢুকে পড়ল। গায়ে আতর মেখে সাদা পাঞ্জাবি পায়জামা পরে রূপল ভেজা চুলগুলো তোয়ালে দ্বারা মুছে নিচ্ছে। চোখ দুটো অসম্ভব রকম ফুলে আছে তার। বোঝাই যাচ্ছে এসব সারা রাতের কান্নার ফল। দেহ থেকে মন মাতানো সুভাষ ভেসে আসছে রূপলের। সেই সুভাষে বোধ হয়ে নিহারিকা স্তব্ধ হয়ে একই জায়গায় দাঁড়িয়ে রইল। চোখে মুখে তার মুগ্ধতার ছড়াছড়ি। চুলটা কোনোভাবে সেট করে রূপল পিছু ফিরে তাকাতেই ঘোলা ঘোলা চোখে নিহারিকাকে দেখল। ভ্রু কুঁচকে সে বিস্মিত গলায় প্রশ্ন ছুড়ল,